ধরুন আপনার সবচেয়ে পুরনো বন্ধুটি, যে গত ২০ বছর ধরে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মার খেয়েছে, জেল খেটেছে। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার সেই বন্ধুটি এখন আপনার সবচেয়ে বড় শত্রু। ২২শে জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যা ঘটল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। যেই দলটা গত ১.৫ যুগ ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিল, জেল কাটল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই দলটাকেই বিএনপি বলছে বিশ্বাসঘাতক, বলছে ধর্ম ব্যবসায়ী। কিন্তু কেন? বিএনপি কি হঠাৎ নীতিবান হয়ে গেল, নাকি এর পেছনে আছে শঙ্কা আর অস্তিত্ব সংকটের ভয়? ঠিক যখন তারেক রহমান সিলেটে দাঁড়িয়ে জামায়াতকে তুলোধুনো করছেন, ঠিক তখনই হাজার মাইল দূরে ওয়াশিংটনের এক গোপন ফাইলে লেখা হচ্ছে এক অবিশ্বাস্য চিত্রনাট্য। যেই আমেরিকা এতদিন জামায়াতকে সন্দেহের চোখে দেখত, সেই আমেরিকার কূটনীতিকরাই এখন ঢাকায় বসে বলছেন, উই ওয়ান্ট দেম টু বি আওয়ার ফ্রেন্ড। আমরা চাই জামায়াত আমাদের বন্ধু হোক। একদিকে পুরনো বন্ধুর বিশ্বাসঘাতকতা, অন্যদিকে বিশ্বসেরা পরাশক্তির বন্ধুত্বের প্রস্তাব। এই ত্রিমুখী সমীকরণে কে জিতবে? বিএনপি কি ভুল চাল চালল, নাকি জামায়াত এবার একক শক্তি হিসেবেই বাংলাদেশের মসনদে বসতে যাচ্ছে? আজকের পর্বে আমরা ওপেন করব সেই প্যান্ডোরার বাক্স। প্রিয় দর্শক, সামনে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে উল্টে যাচ্ছে ভোটের মাঠের সমীকরণ। এতদিন আমরা জানতাম লড়াইটা হবে স্বৈরাচারের দোসরদের সাথে জনগণের, কিন্তু প্রচারণার প্রথম দিনেই আমরা দেখলাম এক ভিন্ন চিত্র। লড়াইটা এখন আর শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, লড়াইটা শুরু হয়ে গেছে কে হবে আগামীর বাংলাদেশের একমাত্র পাওয়ার হাউস, বিএনপি নাকি জামায়াত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে মনে হলো তিনি আওয়ামী লীগের চেয়ে জামায়াতকেই তার প্রধান প্রতিপক্ষ মনে করছেন। কেন এই আক্রমণ? কেন হঠাৎ করে ৭১-এর ইস্যু আর শিরকের ফতোয়া? আমরা আজ গভীরে যাব। আমরা দেখব ওয়াশিংটনের ওই গোপন অডিও ফাঁস বিএনপির ঘুম হারাম করে দিয়েছে কিনা, এবং আমরা দেখব ১০ দলীয় জোটের নেতৃত্বে জামায়াত আসলে কোন গন্তব্যে পৌঁছাতে চাইছে। শুরুতেই চলুন ফিরে যাই গত ২২শে জানুয়ারির সেই উত্তপ্ত দিনে। সিলেট এবং ঢাকা দুটি ভিন্ন মঞ্চ, দুটি ভিন্ন বার্তা। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান। দীর্ঘদিন পর তিনি দেশের মাটিতে সরাসরি জনতার সামনে। সবাই আশা করেছিল তিনি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার রূপরেখা দেবেন, বেকারত্ব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলবেন। তিনি আওয়ামী লীগের গত ১৫ বছরের অপশাসন নিয়ে কথা বলবেন। তিনি বললেনও। কিন্তু হঠাৎ তিনি কামানের মুখটা ঘুরিয়ে দিলেন তাদের একসময়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্র জামায়াতে ইসলামীর দিকে। তারেক রহমান তার বক্তব্যের একটা বড় অংশ ব্যয় করলেন জামায়াতে ইসলামীকে আক্রমণ করতে। তিনি সরাসরি নাম না নিলেও তার ইঙ্গিত ছিল দিনের আলোর মতো পরিষ্কার। তিনি বললেন একটি দল ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বললেন নির্বাচনের আগে যারা বলে এই দেব সেই দেব টিকিট দেব, তারা শিরক করছে। চিন্তা করুন শব্দটা শিরক। একজন রাজনৈতিক নেতা হয়ে তিনি ধর্মীয় ফতোয়া দিচ্ছেন তার একসময়ের সবচেয়ে কাছের মিত্রের বিরুদ্ধে। তবে এখানেই তিনি থামেননি। তিনি টেনে এনেছেন ১৯৭১ সালকে, যে বিএনপি গত ২ দশক ধরে জামায়াতের যুদ্ধাপরাধ ইস্যুটাকে ডিফেন্ড করে এসেছে বা অন্তত এড়িয়ে গেছে। সেই বিএনপির চেয়ারম্যান আজ সিলেটের মাটিতে দাঁড়িয়ে বলছেন ৭১-এ মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখন প্রশ্ন হলো, গত ২০ বছর ধরে বিএনপি যখন জামায়াতের সাথে জোট করে সরকার গঠন করলো, আন্দোলন করলো, তখন কি এই ৭১-এর ভূমিকা বা শিরকের কথা তাদের মনে ছিল না? আজ যখন জামায়াত সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই কেন বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতে হচ্ছে? মজার বিষয় হলো, মাত্র ৪ দিন আগেই তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না। তাহলে ৪ দিনের ব্যবধানে কি এমন ঘটল যে তাকে ৭১-এর কার্ড খেলতে হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বিএনপির ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। তারেক রহমান দেশে ফিরে মাঠের রাজনীতি পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন জামায়াত আর সেই বি টিম হয়ে থাকতে রাজি নয়। জামায়াতের জনসমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা দেখে বিএনপি ভীত। তাই তারা সেই পুরনো আওয়ামী লীগের কায়দাতেই জামায়াতকে মৌলবাদী বা যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে কোণঠাসা করতে চাইছে। কিন্তু এর জবাব জামায়াত কিভাবে দিল? একই দিনে ঢাকার মিরপুরে জামায়াতের সমাবেশে ডক্টর শফিকুর রহমান যা বললেন তা ছিল একজন পরিপক্ক রাজনীতিবিদের মতো। তিনি তারেক রহমানের মতো ব্যক্তিগত আক্রমণে যাননি, তিনি কোনো গালিগালাজ করেননি। তিনি বললেন ভোট ডাকাতদের কারণে গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, দেশের মানুষ নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না। তিনি আরও বললেন ফ্যাসিবাদ এখন নতুন জামা পরে সামনে আসছে। জামায়াতের এই নতুন জামা পরা ফ্যাসিবাদ তত্ত্বটি কিন্তু মারাত্মক। তারা বুঝিয়ে দিল নাম পাল্টালেই চরিত্র পাল্টায় না। যারা এতদিন ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি করেছে, তারা বিএনপির পতাকা তলে থাকলেও জনগণ তাদের চিনে ফেলেছে। জামায়াত আমিরের এই বক্তব্যে একটা আত্মবিশ্বাস ছিল। তিনি জানেন তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা দুর্নীতির কোনো অভিযোগ নেই। তিনি জানেন ক্লিন ইমেজের রাজনীতিতে তারা বিএনপির চেয়ে যোজন যোজন এগিয়ে।
আর ঠিক এই ক্লিন ইমেজটাই বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন বিএনপি নার্ভাস। কেন নার্ভাস? কারণ তারা বুঝতে পারছে জামায়াত এবার আর জুনিয়র পার্টনার হয়ে থাকতে রাজি নয়। জামায়াত এবার কিংমেকার হতে চায়, অথবা নিজেই কিং হতে চায়। দর্শক, এবার আসছি আমাদের আজকের আলোচনার সবচেয়ে বিস্ফোরক অংশে। বিএনপির এই নার্ভাসনেসের পেছনে আসল কারণটা কিন্তু শুধু দেশের রাজনীতি নয়। আসল কারণটা লুকিয়ে আছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক গোপন সমীকরণে। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এবং সমকালের একটি রিপোর্ট বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক গত ১ ডিসেম্বর এক রুদ্ধদ্বার বৈঠকে এমন কিছু কথা বলেছেন যা শুনলে বিএনপির নীতি নির্ধারকদের পায়ের নিচের মাটি সরে যাওয়ার কথা। ওই মার্কিন কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত ইসলামী তাদের ইতিহাসের সেরা ফলাফল করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটি তিনি বলেছেন তা হলো, আমরা চাই তারা মানে জামায়াত আমাদের বন্ধু হোক। একটু গভীরে যাওয়া যাক। যেই আমেরিকা 9/11-এর পর থেকে সারা বিশ্বে ইসলামপন্থী রাজনীতির বিরোধিতা করে এসেছে, সেই আমেরিকা আজ বাংলাদেশে জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চাইছে কেন? এখানেই জিওপলিটিক্স বা ভূরাজনীতির খেলা। বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা বুঝতে পেরেছে বাংলাদেশের সেকুলার বা উদারপন্থী রাজনীতির স্পেস কমে আসছে। তারা দেখছে বাংলাদেশের সেকুলার বা তথাকথিত উদারপন্থী রাজনীতির নামে গত ১৫ বছর ধরে ফেসিবাদের চর্চা হয়েছে। তারা দেখছে ভারত এতদিন যাদের সমর্থন দিয়েছে মানে আওয়ামী লীগ, তারা এখন দৃশ্যপটের বাইরে। এই শূন্যস্থানে আমেরিকা এমন একটা শক্তিকে খুঁজছে যারা সুশৃঙ্খল, যাদের জনভিত্তি মজবুত এবং যারা ভারত বা চীনের অন্ধ অনুগত হবে না। বিএনপিকে নিয়ে আমেরিকার সংশয় আছে। বিএনপির নেতৃত্বে দুর্বলতা, দলের ভেতরের কোন্দল এবং দুর্নীতির অতীত রেকর্ড সব মিলিয়ে ওয়াশিংটন হয়তো বিএনপিকে এককভাবে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে জামায়াত গত ১.৫ দশকে প্রমাণ করেছে তারা প্রবল চাপের মুখেও ভাঙে না। তাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। আমেরিকা এখন জামায়াতকে একটি মডারেট ডেমোক্রেটিক ফোর্স বা মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তি হিসেবে বিবেচনা করছে। তারা মনে করছে জামায়াত ক্ষমতায় থাকলে বা ক্ষমতার অংশীদার হলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে, যা আমেরিকার বিনিয়োগ এবং কৌশলগত স্বার্থের জন্য খুব জরুরি। বিএনপির নার্ভাসনেসের আসল কারণ কিন্তু এটাই। তারেক রহমান দেশে বসে নিশ্চয়ই এই গোয়েন্দা তথ্যগুলো পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন তার পশ্চিমা বন্ধুদের সুদৃষ্টি এখন ভাগ হয়ে যাচ্ছে। এতদিন বিএনপি মনে করত তারা আমেরিকার একমাত্র প্রিয়মুখ, কিন্তু এখন দেখছে তাদের পুরনো পার্টনার জামায়াত সেই জায়গায় ভাগ বসাচ্ছে। সিলেটের সমাবেশে তারেক রহমানের ওই আগ্রাসী মনোভাবের পেছনে এই ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতাই কি মূল কারণ নয়? তিনি কি জামায়াতকে এক্সপোজ করে পশ্চিমাদের বোঝাতে চাইছেন ওদের বিশ্বাস করো না, ওরা তো ৭১-এর সেই লোক? কিন্তু আমেরিকা কি আর ৭১-এর ক্যাসেট শুনতে আগ্রহী? মনে হয় না। তারা ২০২৬ সালের বাস্তবতায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এবার ভোটের মাঠে আসা যাক। এবারের নির্বাচনে জামায়াত কিন্তু একা নয়, তারা নেতৃত্ব দিচ্ছে 10টি দলের একটি শক্তিশালী জোটের। এই জোটে যেমন আছে খেলাফত মজলিস বা নেজামি ইসলামের মতো ইসলামপন্থী দল, তেমনি আছে এবি পার্টি, এনসিপি বা জাগপার মতো আধুনিক ও সংস্কারপন্থী দলগুলো। বিএনপি এবং তাদের সমমনা জোট প্রশ্ন তুলছে, এই জোটের প্রধানমন্ত্রীকে, এদের নেতাকে? এটা ঠিক যে 10 দলীয় জোট এখনও তাদের ছায়া প্রধানমন্ত্রী ঘোষণা করেনি, কিন্তু একটু তলিয়ে দেখলেই বুঝবেন এখানে অঘোষিত নেতাকে। ৩০০ আসনের মধ্যে জামায়াত একাই লড়ছে ২১৫টি আসনে, যেখানে দ্বিতীয় বৃহত্তম শরিক এনসিপি লড়ছে মাত্র ৩০টিতে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক তো বলেই দিয়েছেন জামায়াত ২/৩ আসনে লড়ছে, তাই তাদের ভূমিকাই মুখ্য। অর্থাৎ জোটের স্টিয়ারিং হুইলটা যে জামায়াতের হাতেই আছে তা নিয়ে জোটের ভেতরে কোনো দ্বিমত নেই। জামায়াত এখানেও খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা এখনই প্রধানমন্ত্রী পদের ঘোষণা দিয়ে বিতর্কে জড়াতে চায় না। তারা চাইছে আগে ব্যালট পেপারে তাদের শক্তি প্রমাণ করতে। তারা জানে যদি তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন পায় তবে নেতৃত্ব তাদের কাছেই আসবে স্বাভাবিক প্রক্রিয়ায়। বিএনপি জোট গঠন করেছে তারেক রহমানকে একক নেতা মেনে, কিন্তু জামায়াতের জোট চলছে কালেকটিভ লিডারশিপ বা যৌথ নেতৃত্বের ভিত্তিতে। এবং মজার বিষয় হলো এই মডেলে ছোট দলগুলো নিজেদের সম্মানিত বোধ করছে, যা বিএনপির জোটে অনুপস্থিত। বিএনপির জোটে ছোট দলগুলো অনেকটা জি হুজুর টাইপের, কিন্তু জামায়াতের জোটে শরিকদের মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জামায়াতের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারি আমরা কি দেখতে যাচ্ছি? আমাদের হাতে থাকা ডেটা এবং মাঠের জরিপ বিশ্লেষণ করে আমরা 3টি সম্ভাব্য সিনারিও বা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি। সিনারিও ১, দ্য গ্র্যান্ড কোয়ালিশন বা বাধ্যতামূলক বন্ধুত্ব। বিএনপি হয়তো ভাবছে তারা একাই সরকার গঠন করবে, কিন্তু জামায়াত যে ২১৫টি আসনে প্রার্থী দিয়েছে সেখানে ভোট ভাগাভাগি হবেই। আর এই ভোট কাটার খেলায় বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী ডুবে যেতে পারে। নির্বাচনে বিএনপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যদি বিএনপি ১৫০ আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারে তখন কি হবে? তখন তাদের সেই গালি দেওয়া জামায়াতের কাছেই হাত পাততে হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ইকবাল হাসান মাহমুদ টুকু যতই বলুন, হিস্ট্রি মনে করিয়ে দিব,
ক্ষমতার স্বার্থে সেই হিস্ট্রি ভুলে যেতে তাদের 2 মিনিটও লাগবে না। সিনারিও 2, জামায়াতের কিং মেকার থেকে কিং হওয়ার পথে যাত্রা। ওয়াশিংটনের প্রেডিকশন যদি সত্যি হয় এবং জামায়াত যদি 50 থেকে 70টি আসন পেয়ে যায়, তবে তারা হবে পার্লামেন্টের মূল চালিকা শক্তি। তখন 10 দলীয় জোট মিলে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, অথবা বিএনপিকে বাধ্য করতে পারে তাদের শর্ত মেনে কোয়ালিশন করতে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো জামায়াতের হাতে চলে যেতে পারে। সিনারিও 3, তৃতীয় শক্তির উত্থান। বিএনপি এবং জামায়াতের এই কামড়াকামড়ের সুযোগে যদি সংঘাত বেঁধে যায়, তবে সাধারণ ভোটাররা বিরক্ত হতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, জামায়াত তাদের কর্মীদের যেভাবে শান্ত রাখছে এবং উস্কানির মুখেও সংযত থাকছে, তাতে সাধারণ মানুষের সহানুভূতি তাদের দিকেই ঝুঁকছে। মানুষ এখন আর সংঘাত চায় না, মানুষ চায় সমাধান। আর জামায়াত ঠিক সেই সমাধানের কথাই বলছে। সুশাসন, ইনসাফ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। জাতীয় নাগরিক পার্টির আদিব সাহেব বলছেন, সবাই সংস্কার চায়, কিন্তু এই সংস্কার কার হাত ধরে আসবে? যারা গত 3 বার ক্ষমতায় থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের হাত ধরে, নাকি যারা গত 15 বছর ধরে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ চুরির কোনো প্রমাণ নেই তাদের হাত ধরে? জনগণ এখন অনেক স্মার্ট, তারা অতীতের ট্র্যাক রেকর্ড মিলিয়ে দেখছে। বিএনপি হয়তো 71-এর ভয় দেখিয়ে ভোট টানতে চাইছে, কিন্তু 2026 সালের তরুণ ভোটাররা 71 দেখেনি, তারা দেখেছে 2024-এর বিপ্লব এবং 2025-এর রাজনৈতিক আচরণ। আর এই আচরণের পরীক্ষায় কে পাশমার্ক পাচ্ছে তা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। সবশেষে একটা কথাই বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু দেওয়ালের লেখন পড়তে পারাটাই নেতার দূরদর্শিতা। তারেক রহমান দেশে ফিরে এসে জামায়াতকে আক্রমণ করে যে জুয়া খেললেন, তা তার দলের জন্য বুমেরাং হতে পারে। তিনি হয়তো ভেবেছিলেন এতে পশ্চিমা সমর্থন পাবেন এবং ভারত খুশি হবে, কিন্তু বাস্তবতা হলো পশ্চিমারা এখন জামায়াতকে বেটার অপশন ভাবছে, আর ভারত এখন দর্শকের ভূমিকায়। জামায়াতকে শত্রু বানিয়ে বিএনপি নিজের পায়ে কুড়াল মারল কিনা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। তবে এটা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এখন আর কোনো নিষিদ্ধ বা প্রান্তিক শক্তি নয়। তারা এখন মূল মঞ্চের অন্যতম প্রধান অভিনেতা। তাদের উপেক্ষা করার সাধ্য এখন আর কারও নেই, না ঢাকার না ওয়াশিংটনের। আমার আজকের প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, আমেরিকার এই হঠাৎ জামায়াত প্রেম কি প্রমাণ করে যে জামায়াতে এখন বাংলাদেশের সবচেয়ে যোগ্য রাজনৈতিক শক্তি, নাকি বিএনপি তাদের পুরনো কৌশলেই আবার বাজিমাত করবে? কমেন্ট বক্সে জানান আপনাদের সুচিন্তিত মতামত, কারণ দিন শেষে এই দেশটা আমাদের, কোনো বিদেশি কূটনীতিকের নয়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, দেশ জগতের সাথেই থাকুন। সত্য খবরের সন্ধানে আমরা আছি অবিচল। আল্লাহ হাফেজ।